হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালিস লাইফস্টাইল নার্সিং। আজকে অনেকদিন পর আমি আবার এএনএম জিএনএম রিলেটেড একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে জুন মাসের 13 তারিখ আর তোমাদের এক্সাম জুলাই মাসের 14 তারিখে, অর্থাৎ তোমাদের হাতে গোনা মাত্র 1 মাস টাইম আছে। এবং তোমরা আমাকে অনেকে কোশ্চেন করেছো আমার প্রিপারেশনের ব্যাপারে, আমি টিউশন নিয়েছিলাম কিনা। তো সেই সমস্তটা বলবো, তার সঙ্গে বলবো যারা এই এক্সামটা দেওয়ার পর এএনএমে আসার জন্য আগ্রহী, এএনএম করার খুব ইচ্ছা, তাদেরকে আমি এএনএম চাকরিতে কতটা চাপ আর কীভাবে আমাদের দিন কাটে সে সমস্ত কিছু বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। আর ভিডিওটা শুরু করার আগে আমি বলি, আমার চ্যানেলে অনেক নতুন বোনেরা জয়েন হয়েছে। যারা নতুন তাদের কাছে আগে আমার পরিচয়টা দিয়ে নিই। তো আমি বর্ণালী, আমি এই এক্সামটা দেওয়ার পরে এএনএম করেছি এবং এএনএম ট্রেনিং কমপ্লিট করার পর আজকে আমি 5 মাস হলো জয়েন করেছি এবং আমি এএনএম জবটা করছি। তো চলো ভিডিওটা না দেরি করে শুরু করা যাক। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, অনেক কিছু তোমাদের জানাবো। তো চলো। তো তোমরা এক্সামের পর এএনএমকে চুজ করার আগে কী মাথাতে নেবে, কী অবশ্যই ভাববে, সেটা আমি ভিডিওর শেষে বলবো। তার আগে আমি তোমরা যারা প্রিপারেশন নিয়ে কোয়েশ্চেন করেছো, আমি টিউশন নিয়েছিলাম কিনা সেগুলো একটু অ্যান্সার দেবো। এই যে তোমরা এক্সামটা দিতে চলেছো জুলাই মাসের 14 তারিখে, এই একটা এক্সামই কিন্তু আজকে আমাকে এইখানে এনেছে। তো এই একটা এক্সাম দিয়েই কিন্তু আজকে আমি যে জায়গায় আছি সেই জায়গাটা আসতে পেরেছি। তাই এক্সামটাকে আমি সবাইকে বলবো সিরিয়াসলি নাও। তোমরা যখন চান্স পাবে এক্সামটা দিয়ে, তখন বুঝতে পারবে যে একটা এক্সাম, জাস্ট এই একটা এক্সাম তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথা থেকে। তো এবার আসি আমার কথায়। তো অনেকে জিজ্ঞাসা করেছে আমার টিউশন নিয়েছিলাম কিনা। তো আমরা যখন 11-এ আমাদের স্কুল থেকেই 2 জন দিদি নার্সিংয়ে চান্স পেয়েছিল শুধুমাত্র এইচএসের নাম্বারের উপর ডিপেন্ড করে, এবং সেখান থেকেই আমাদের মোটিভেট হওয়া যে হ্যাঁ, এইটা একটা রাস্তা যেটা খুব অল্প বয়সে চান্স পেয়ে চাকরি করে ইনকাম করা যাবে। তো সেইখান থেকে মোটিভেট হওয়া, এবং সেখান থেকেই আমার মাথায় ছিল যে আমাকে এইচএসে ভালো নাম্বার করতেই হবে, নার্সিংয়ে আমাকে চান্স পেতেই হবে। তো সেইভাবে প্রিপারেশনটা শুরু করে দিয়েছিলাম। কিন্তু এই যে লকডাউনটা শুরু হয়ে গেল, স্কুল বন্ধ হয়ে গিয়েছিল, এর মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু প্রিপারেশন স্টপ করে দিয়েছিল এক্সামের জন্য। বাট সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিছু ফ্রেন্ড ছিলাম যারা পুরো লকডাউনটা আমরা প্রিপারেশন নিয়েছি এইচএস এক্সামের জন্য। যতগুলো সাবজেক্ট ছিল সবগুলোতে আমি টিউশন নিয়েছিলাম। আমি এর আগের একটা ভিডিওতে বলেছি, সমস্ত টিউশনই করতাম সেই লকডাউনের মধ্যে, যে আমাকে ভালো মার্কস তুলতেই হবে, সিলেবাস আমাকে কভার করতেই হবে। এইভাবেই আমাদের পুরো লকডাউনটা চলে, আমাদের প্রিপারেশন চলে এইচএস এক্সামের জন্য, এবং আমাদের ফুলফিল প্রিপারেশন যে আমরা এক্সাম দেবো। বাট শেষ মুহূর্তে এসে জানা যায় যে এইচএস এক্সামটা হবে না। এবং সেই মুহূর্তে আমাদের, বিশেষ করে আমার যে পরিস্থিতি হয়েছিল যে এবার যদি এক্সামটা না হয় তাহলে আমি নার্সিংয়ের চান্সটা কী করে পাবো। তো আমাদের 11-এর এবং 10-এর রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু মার্কস দেওয়া হয়েছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের মার্কস দেওয়া হয়। তো আমার এইচএসে কিন্তু ভূগোল ছিল, মানে জিওগ্রাফি ছিল, আর তার জন্য আমি একটা এক্সট্রা করে টিউশন নিয়েছিলাম আমাদের ওইখানে। তো সেই স্যারের কাছে আমি জানতে পারি যে যেহেতু এক্সাম হয়নি এইচএস, তাহলে নার্সিংটা কীভাবে সিলেক্ট করা হবে। সেই স্যার আমাদেরকে বলেছিল যে এইবার নার্সিংটা কিন্তু একটা এন্ট্রান্স এক্সাম দিয়ে শুরু হবে, এন্ট্রান্স এক্সাম দিয়ে স্টুডেন্ট নেওয়া হবে। ব্যাস, যেদিন শুনেছি সেই দিন থেকে আমাদের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। যবে শুনেছি এইচএস এক্সাম হবে না, সেই দিন এইচএসের পড়া স্টপ। তারপরে যখন শুনতে পারলাম যে হ্যাঁ, একটা এক্সাম দিয়ে নার্সিং নেওয়া হবে, তখন থেকে সেই এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছিলাম আমরা। তো হ্যাঁ, আমি প্রিপারেশন নিয়েছিলাম আগে থেকে। আর আমি যেখানে টিউশনি পড়তাম, ভূগোল টিউশনি, সেখানে আমাদের স্যার সমস্ত সাবজেক্টে, তোমাদের এই এন্ট্রান্স এক্সামে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক্সট্রা করে কিন্তু টিচার এনেছিল। এবং এই টিচারগুলোর জন্য এক্সট্রা করে যেগুলো টিচার আসতো পড়ানোর জন্য, তাহলে তোমরা বুঝতেও পারছো যে যদি এক্সট্রা করে টিচার আসে তাহলে তাদের প্রত্যেকের বেতন আলাদা। তাহলে আমাকে মাসে 300 টাকা করে যদি পার হেড টিচারে যদি মাইনে হয়, তাহলে তখন আমার কত টাকা যাচ্ছিলো, প্রায় 6 থেকে 7 মাস আমরা প্রিপারেশন নিয়েছি। তো অনেকটা টাকাই হয়ে যেত। তো সেক্ষেত্রে আমরা কয়েকজন মিলে একটা গ্রুপ করলাম, এবং একটা দাদা ছিল যে ক্লাস 8 থেকে ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলো কিন্তু পড়াতো, ক্লাস 9-10-এর সমস্তটা। তো সেই দাদাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে দাদা প্লিজ আমাদের কটা মাস পড়ান আমাদের এই এক্সামটার জন্য প্লিজ। আর দাদাও তখন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল, এখন দাদা চাকরি করে। এই দাদাটা আমাদের কথায় রাজি হয়ে যায়, এবং খুব স্বল্প মাইনে, একদমই কম, হয়তো 150 কি 200 টাকা মাসে দাদাটা আমাদের সমস্ত সাবজেক্টগুলো পড়াতো। আমাদের বিকেল করে এক টাইম করা হয়েছিল, আমরা কজন মাত্র যেতাম। এই দাদার কাছে আমি টিউশন পড়েছি, এবং দাদাটা কীভাবে পড়ায় আমি সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, কীভাবে প্রিপারেশন নিয়েছি। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক আউট করবে। তো সেই দাদার কাছেই করেছিলাম, এবং তারপরেই আমি এই এক্সামটা দিই এবং চান্স পাই। তো হ্যাঁ, আমি টিউশন নিয়েছিলাম, এটাই আমার স্টোরি ছিল। তো অনেকে হয়তো বুঝবে যে আমি কিন্তু নার্সিং পাওয়ার জন্য সিরিয়াস ছিলাম 11 থেকে। এক্সামটা দেওয়ার জন্য কিন্তু আমি সিরিয়াসভাবে প্রিপারেশন নিয়েছি। তাই তোমাদের সবাইকে বলবো এক্সামটাকে সিরিয়াসলি নাও, কারণ এই একটা এক্সামই তোমার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। সবসময় পজিটিভ থাকো এবং প্রিপারেশন নাও ভালো করে। আর আমি তোমাদেরকে আগেও বলেছি, লাইফ সায়েন্সে বেশি মার্কস তোমরা সবাই জানো, প্লিজ ভালো করে লাইফ সায়েন্সটা পড়ো, কারণ সেখান থেকে 100% তোমরা কমন পাবে।
বাইরে থেকে আসার কোনো চান্সই নেই। এবং সেক্ষেত্রে যদি তোমাদের জিকে পড়তে ভালো না লাগে, ইংলিশটা তোমরা বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে কিন্তু সেগুলোকে তোমরা বাদ রাখতে পারো। কারণ তোমার জিকে যে 100% কমন আসবে কেউ বলতে পারবে না। আর ইংলিশেও হয়তো যারা গ্রামার জানে না তাদের কিন্তু অনেকটা প্রবলেম হবে। তাই এই ক্ষেত্রে এই 1 মাস হাতে আছে, আমি তোমাদেরকে এটাই অ্যাডভাইস দেবো, প্লিজ তোমরা লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সটা খুঁটে পড়ো। আর এখান থেকে যে নাম্বারটা আছে এই নাম্বারটা যদি ফুলফিল করতে পারো, আর যে বাকি সাবজেক্টগুলো আছে এগুলো যদি তোমরা 5 কি 10 করেও পেয়ে যাও, আর এগুলো যদি ফুলফিল করতে পারো নাম্বার, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, আমি গ্যারান্টির সাথে বলছি তোমরা চান্স পেয়েই যাবে। তাই আমার এটাই বলার যে এই 1 মাস লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে বেশি ফোকাস দাও। তো আর সাবজেক্টগুলো তো পড়বে, বাট এগুলো একটু বেশি ডিপলি পড়বে, এটাই বলার। আপাতত এই পরীক্ষার আগে শুধুমাত্র অ্যাডমিট ডাউনলোড করা ছাড়া আর তেমন কোনো কাজ নেই। তো অ্যাডমিট ডাউনলোড কবে হবে আমি অবশ্যই জানিয়ে দেবো, তোমরা প্লিজ অ্যাডমিটটা আগে ডাউনলোড করে রাখবে। এবং কী কী নিয়ে যেতে হবে সেটা আমি এক্সামে 2-3 দিন আগে বলে দেবো, তোমরা হয়তো সবাই জানো, তাও আমি তোমাদেরকে অ্যালার্ট করার জন্য একটা ভিডিও সেপারেট করে দেবো। তো এইবার আমি তোমাদের বলি, এই এক্সামটা হওয়ার পর অনেকেই ইচ্ছে, আমাকে অনেকে কমেন্ট করো দিন করো, দিদি তুমি আমার ইন্সপিরেশন, আমি তোমাকে রেখে এনে হতে চাই। তো তাদের কথাগুলো বা তাদের কমেন্টগুলো অবশ্যই ভালো লাগে, আমি যেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি তার ওপর তোমরা ইন্সপায়ার হচ্ছ। বাট আমি কিছু কথা আজ বলতে চাই যে যারা এএনএমটাকে চুজ করবে অবশ্যই 10 বার ভেবে চুজ করবে। কারণ এ কাজে যতটা চাপ জিএনএম যদি তোমরা করো তাহলে সে কাজে কিন্তু তেমন চাপ নেই। আমি আগেও বলেছি জিএনএমের তুলনায় এএনএমে কিন্তু বিশাল চাপ থাকে। এবার আমি একটা স্টোরি শেয়ার করি, আমার এই যে 5 মাস কাজ করলাম তার কিছু অভিজ্ঞতা শেয়ার করি, তাহলে তোমরা বুঝবে আমি কেন বলছি। তো আমি আজকে ঘটনাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে 13 তারিখ জুন মাসে, আর আমি বাড়ি গিয়েছিলাম তোমরা জানো। তো বাড়ি থেকে আসার পর আমার যে সেকেন্ড ইনিং দিদি ছিল তাকে কিন্তু তুলে নেওয়া হয়েছে, মানে সে যে সেন্টারে ছিল সেই সেন্টারে তাকে তুলে নেওয়া হয়েছে। এবং আমি সেই দিন থেকে কিন্তু একা কাজ করছি, মানে আমার 5টা আশা দিদি আর আমি এই কজন মিলেই আমার সেন্টার এখন আমি চালাচ্ছি। আমার মাথার উপর এখন আর কেউ নেই আমাকে বলার জন্য যে এইটা করো, এটা করো না, এভাবে করো। তো আজকে ছিল আমার ফার্স্ট একা অ্যাটেন্ড করা ক্যাম্প, মানে পিএইচএনডি ক্যাম্প, মানে যেখানে বাচ্চাদের ইঞ্জেকশন দিতে হয়। তো আজকে প্রথম ছিল যেটা যে ক্যাম্পটা আমি একা একা করে এসেছি। আজকে আমার একা একা ক্যাম্প করতে অন্য দিনের তুলনায় একটু বেশি টাইম লেগেছে, একটু বলতে 2 ঘন্টা বেশি টাইম লেগেছে। কারণ আমি আজকে একা খাতা লিখেছি, একা 23টা বাচ্চাকে ইঞ্জেকশন দিয়েছি, একটা বাচ্চারই 3-4টে করে ইঞ্জেকশন। তাহলে মাথায় কতটা চাপ নিয়ে কাজগুলো করতে হয়েছে, কতটা চোখ কান খোলা রেখে করতে হয়েছে যে এই ইঞ্জেকশনটা এই বাচ্চা পাবে, এই হাতে পাবে, এত ডোজ পাবে, এই রুটে পাবে। তো এইভাবে 23টা বাচ্চাকে ইঞ্জেকশন দিয়েছি। তারপরে মাদার ছিল অনেকগুলো, তাদেরকে চেক আপ করতে হয়েছে, সমস্তটা আমি করেছি। এবং আজকে রাতে আমার মাথায় যে টেনশনটা আছে সেটা হয়তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কালকে শুক্রবারে হয়তো আমি এই ভিডিওটা পোস্ট করবো, কারণ আজকে আমি কোনো মতেই পোস্ট করতে পারবো না। কারণ আমি যে ভাবনায় আজকে আছি, যে বাচ্চাগুলোকে ইঞ্জেকশন দিয়েছি সেই বাচ্চাগুলোর আমি কালকে গিয়ে আগে খবর নেব। যদি সমস্ত বাচ্চা সুস্থ থাকে তবেই আমি সুস্থ থাকবো। আজকে রাতে আমার হয়তো ঘুম হবেই না ঠিকঠাক। তো এই চাপটা তোমরা হয়তো বুঝতেই পারছো যে এই ক্যাম্পটা করার জন্য কিন্তু আমাকে আগের দিন রাত থেকে প্রিপারেশন নিতে হয়েছে যে হ্যাঁ আমি একা একা করবো। সমস্তটা প্রিপারেশন কিন্তু আমার মেন্টালি প্রিপারেশন আমাকে আগে থেকে নিতে হয়েছে। তবে সেটাও কিন্তু একটা চাপেরই ব্যাপার যে আমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হচ্ছে। এরপর আমাকে ক্যাম্পটা যেদিন করতে হচ্ছে সেই দিন তো একটা চাপ থাকছে, আমি কী করে কাজ করছি, ঠিকঠাক হবে কি না, কাকে কী দিচ্ছি। এবং তারপরে একটা চাপ থেকে যাচ্ছে যে বাচ্চাগুলো সবাই সুস্থ আছে তো, কারো কিছু হয়নি তো। এই চাপটা কিন্তু আজকে পুরো রাতটা আমার যাবে। এবং কালকে সেন্টারে যতক্ষণ না শুনছি বাচ্চাগুলো সবাই সুস্থ আছে ততক্ষণ আমি সুস্থ থাকতে পারবো না। আমার খাওয়া ঘুম সব কিছুই এমনই হবে। তো হয়তো বুঝতে পেরেছি যে এএনএমে চাপটা কেমন থাকে। আর এইটা যে শুধু মাসে একদিন তা কিন্তু নয়, তোমার যেমন পপুলেশন তেমন ক্যাম্প হবে। আমার পপুলেশন অনুযায়ী আমার কিন্তু 3 বার মাসে 3টা সপ্তাহ আমাকে এরকম করে ক্যাম্প করতে হবে। এবং এই 3টে সপ্তাহ আমার যে কী যায় এই দিনগুলো সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এছাড়াও আছে আমাদের যেদিন আমাদের ডিপিএসতে মিটিং থাকে সেই দিনগুলো তো জাস্ট আর বলার নেই যে সেই দিনগুলোতে কী হয় আর কি। তো সেই দিনগুলোর কথা ভাবলে সত্যি অনেকটা চাপ লাগে। তো এটাই বলবো, যারা এএনএম করতে চাইছো যে খুব তাড়াতাড়ি জয়েনিং হয় এটার কারণে, তারা একটু ভেবে চিনতে চয়েসটা করো। কারণ সারাটা জীবন এই চাপ নিয়ে তোমাকে কাজটা করতে হবে। আমরা যখন ট্রেনিং করেছি 2 বছরে, শুধু এইটুকুনি জানতাম যে একটা মিটিংয়ের শিডিউল আছে আমাদের
প্রত্যেক মাসের 4টে সপ্তাহে আমাদের মিটিংয়ের শিডিউল থাকে, শুধু এইটুকুনি পড়ানো হয় আমাদের ট্রেনিংয়ে। কিন্তু এটা বলা হয় না সেই মিটিংয়ে, প্রত্যেক মাসের শনিবারে যে মিটিংগুলো হয় সেই মিটিংয়ে কী করানো হয় বা সেই মিটিংয়ে কী হয়। তো এইটা এখানে এসে ফেস করতে হচ্ছে, তাই আমি বুঝতে পারছি যে চাপটা কী জিনিস। তাই যারা সেকেন্ড ইয়ারে আছো এবং ট্রেনিং করছো তারা প্লিজ এখন থেকে একটু জানবে যে এই যে মিটিংগুলো হয়, মানে ফার্স্ট স্যাটারডে মিটিং এবং সেকেন্ড স্যাটারডে যে এমআইএস যে মিটিংগুলো হয় ব্লকে গিয়ে, সেখানে কি মিটিং হয় প্লিজ একটু তোমরা খোঁজ নেবে। তাহলে এখন থেকে তোমরা কিন্তু একটা মেন্টালি তোমরা স্ট্রং থাকতে পারবে। চলো, এটাই বলার ছিল। এটাই, এবার তোমরা অনেকে বলবে যদি তুমি এখন বুঝতে পারছো তখন জিএনএমটা না নিয়ে হয়তো এখন ভুল করেছো। তো আমি বলবো ভুল বলতে তেমন কিছু মনে হয় না, কিন্তু এটা মনে হয় যে এই চাপ নিয়ে আমি সারা জীবন এই চাপটা করতে পারবো না, আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তো চলো, এটাই শেয়ার করার ছিল। 3 বছর তো চাকরিটা করি, তারপরে ভেবে দেখবো আমার যদি মন চায় বা ইচ্ছে হয় সেই মুহূর্তে দাঁড়িয়ে যে জিএনএমটা করবো, এই চাপা নিতে পারছি না, তাহলে অবশ্যই করবো। তো সমস্তটাই পরিস্থিতির উপর আমি কীভাবে হ্যান্ডেল করতে পারছি। আর পার্সোনালি কিছু প্রবলেমের জন্য আমি আপাতত ভিডিও দিচ্ছি না, আমি খুব তাড়াতাড়ি রেগুলার হওয়ার চেষ্টা করবো। তো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর জোর কদমে প্রিপারেশন না, তোমাদের হাতে কিন্তু মাত্র 1 মাস টাইম আছে, আর ভেবে চিন্তে ডিসিশন নেবে কী করবে, তার আগে এখন শুধু প্রিপারেশন নেবে। টাটা।